আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দর্জির কাজ করতে হয়। সাধারণত আমার দর্জির কাজটি বাড়িতে বসে করে, তাই আমি এটিকে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা দিয়েছি। তারপর খানাটি অন্যান্য খানা কিনা না, অর্থনৈতিক কর্মকাণ্ড কোথায়? খানায়। যেহেতু উনি প্রতিষ্ঠানে উনি যেহেতু কাপড় সেলাই করেন এবং বিক্রি করেন, এজন্য আমি শিল্প দিয়েছি। পারিবারিক ব্যক্তিগত দিলাম। তারপর ওনার নাম, বাড়ির নাম দিলাম, পণ্য ঠিকানায় বাড়ির নাম, পাড়া দিলাম, সেলাই মেশিনটি যিনি চালান ওনার ফোন নম্বরটা দিলাম, ওনার লিঙ্গ মহিলা দিলাম, ওনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, তারপর উনি এই ইউনিটে কত সাল থেকে সেলাই মেশিনটি চালান এই সাল দিলাম। এটি নিবন্ধিত কি না, যেহেতু নিবন্ধিত না তাই আমি না দিলাম। একজন মহিলা কাজ করেন, সেলাই মেশিনটা একজন মহিলা চালান, এজন্য একজন মহিলা দিয়েছি। দক্ষ, অবশ্যই দক্ষ, এজন্য আমি দক্ষ একজন দিয়েছি। প্রতিবন্ধী জনবল আছে কি না, আমার এখানে নাই, এজন্য না দিয়েছি। থাকলে হ্যাঁ দিবেন। বিদেশি জনবল আছে কি না, না দিয়েছি। এখন দেখেন ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ। এটি একটি সেলাই মেশিন। আমি এখানে দিব এটি একটি সেলাই মেশিন। এখানে সালোয়ার কামিজ, ফ্রক, এখানে লিখব যে খানায় নিজের মেশিন চালিয়ে সালোয়ার কামিজ, ফ্রক, শার্ট, হিজাব সেলাই ও বিক্রি করা হয়। এখানে অবশ্যই সেলাই ও বিক্রি করা হয়, যেহেতু আমি শিল্প দিয়েছি তাই এখানে সেলাই অবশ্যই দিতে হবে। এরপর দেখেন পরবর্তী স্টেপে দিলাম আমি হিজাব বিক্রি, ফ্রক বিক্রি, বা এখানে বিক্রির জায়গায় আপনারা সেলাইও দিতে পারেন। সেলাই করা হয়। হিজাব সেলাই করা হয়, ফ্রক সেলাই করা হয়, সালোয়ার কামিজ সেলাই করা হয়, ম্যাক্সি সেলাই করা হয়। এরপর আছে আমরা এখানে শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য মূলধন। যতটা সেলাই মেশিনে মূলধন কমই থাকে, এই জন্য 1 লাখ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছি। সেলাই মেশিন যেহেতু নিজের উদ্যোগে অল্প মূলধন, উনি যদি ঋণ করে থাকে তাহলে ব্যাংক কর্তৃক ঋণ বা ব্যাংক কর্তৃক ঋণ দিতে পারেন। আমি এখানে নিজস্ব তহবিল দিয়েছি। মূলধনের পরিমাণ উনি যেহেতু বিক্রি করেন, এখানে 1 লক্ষ টাকা হতে পারে, কেউ 70,000 টাকা দিয়েও মূলধন নিয়েও ব্যবসা করে। তা আমি এখানে 1,20,000 টাকা দিয়ে দিলাম। ওনার ঋণের পরিমাণ জিজ্ঞেস করবেন, যার যত টাকা ঋণ সেই ঋণটা এখানে দিয়ে দিবেন। মনে করেন একজনের 10,000 টাকা ঋণ আছে, 10,000 টাকা দিয়ে দিব। প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কি না, না। বিদেশি বিনিয়োগ আছে কি না, না। ইউনিটে বিদ্যুৎ সুবিধা আছে কি না, অবশ্যই আছে। জাতীয় গ্রিড দিয়ে দিবেন সবাই। জাতীয় গ্রিড দিয়ে দিয়েছি। না থাকলে সৌর বিদ্যুৎ বা যা আছে তা দিয়ে দিবেন। ইউনিটের হিসাবের ব্যবস্থা কেউ সাপ্তাহিক, কেউ দৈনিক করে থাকে, আমি দৈনিক দিয়েছি। যেহেতু সেলাই মেশিনে একজনই লোক কাজ করে, মালিক অন্য কোনো লোক নেই, এজন্য আমি প্রযোজ্য নয় দিয়েছি। মজুরি প্রদান করা হয় সাধারণত শ্রমিককে, যেহেতু শ্রমিক নেই এজন্য আমি প্রযোজ্য নয় দিয়েছি। তারপরে ইউনিটে কাঁচামালের উৎস,
কাঁচামালের উৎস বিদ্যুৎ চালিত, অনেক সময় বিদ্যুৎ চালিত মেশিন থাকে, আবার অনেকের হস্তচালিত মেশিন থাকে। যেটা আছে দুইটা থাকলে দুইটাই দিবেন, একটা থাকলে হস্তচালিত হলে হস্তচালিত দিয়ে দিবেন। উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সেলাই মেশিনে যেহেতু অল্প পরিমাণে সেলাই করে খুচরা বিক্রি করে, তো এই ক্ষেত্রে সম্পূর্ণ স্থানীয় হবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় কি না আমি না দিয়েছি। বিক্রয় পদ্ধতি খুচরা। অনলাইনে ই কমার্স অনেকের পণ্যদ্রব্য অনলাইনে বিক্রি করে থাকে, যদি করে থাকে তাহলে ওই যে পরবর্তী আরেকটা প্রশ্ন চলে আসবে, সেটা হলো ই কমার্সে অনলাইনের মাধ্যমে নিম্নলিখিত কোন কোন কার্যক্রম সম্পন্ন করে দ্রব্যপণ্য বিক্রয় করে। এক্ষেত্রে দ্রব্যপণ্য বিক্রয় দিয়ে দিবেন। ইউনিটে পেমেন্ট বা লেনদেন পদ্ধতি কীরূপ? ক্যাশ। ইউনিটে কোনো ইন্স্যুরেন্স আছে কি? সেলাই মেশিনে আমার ইন্স্যুরেন্স নাই, এজন্য না দিয়েছি। হ্যাঁ, এখানেও না দিয়েছি। আরডি ব্যবস্থাপনা আছে কি? অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা আছে কি? এখানেও না দিয়েছি। বর্জ্য ব্যবস্থাপনা আছে কি? এটাও এখানে না। প্রতিষ্ঠানটি পরিবেশগত ছাড়পত্র আছে কি? এখানে না দিয়েছি, যেহেতু আমার পরিবেশগত ছাড়পত্র নেই। এখানে প্রযোজ্য নেই দিলেও হবে। তারপরে ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি? নাই। ইউনিটের টিআইএন মানে টিন আইডেন্টিফিকেশন নাম্বার আছে কি? আমার এখানে নাই, এজন্য না দিয়েছি। মূল্য সংযোজন কর ভ্যাট নিবন্ধিত আছে কি? না। বাকি সবগুলো না দিয়েছি। এখন আসেন, এখানে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেলাই মেশিনের মোট আয় বলতে আমরা মূলধন বাবদ, মূলধন হলো স্থায়ী সম্পদ, মানে মেশিনের জন্য মেশিন, কাঁচি, তারপরে আনুষঙ্গিক যা কিছু লাগে তা হলো মূলধন। মূলধনের পরে যা বিক্রি করার জন্য যে কাপড় চোপড় আছে, সেই কাপড়ের হিসাবে এখানে আসবে মোট আয়। কাপড়ের হিসাব আসবে। মনে করেন একজন লোক, তার 1 লক্ষ টাকার কাপড় আছে, সে 1 লক্ষ টাকার কাপড় সেলাই করে বিক্রি করে সে 2,50,000 টাকা আয় করলো। বছর শেষে 2,50,000 টাকা আয় করলো। এবং সে আয় করতে গিয়ে তার কাপড় কিনা, এখন ব্যয় হবে। ব্যয়টা হলো তার কাপড় কিনা এবং মেশিন ঠিক করা, যাবতীয় খরচ এখানে খরচ মিলিয়ে হয় ব্যয়। তাহলে আমি ধরলাম যে সে 1,20,000 টাকার কাপড় বা মেশিন সেলাই করতে গিয়ে মেশিন ঠিক করা, আনুষঙ্গিক খরচ মিলিয়ে 1,70,000 টাকা আমি ধরে নিলাম। এখন আমি মুনাফা বের করব। মুনাফা বের করার নিয়ম হলো, আমি প্রথমে আয় থেকে ব্যয়টাকে বিয়োগ দিব। বিয়োগ দিয়ে যে ফল আসবে, সেই ফলের সাথে সেই ফলটাকে আবার আমরা এই আয় দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে আমরা যেইটা আসবে সেই ফলটার সাথে আবার 100 গুণ দিব। গুণ দিলে যা আসবে তা হলো আমাদের মুনাফা। এখানে আমরা আয়ের সাথে ব্যয়টা কিভাবে আমরা ভাগ দিব আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে যে আয় বিয়োগ ব্যয় করে যে উত্তরটা আসবে, সেই উত্তরের সাথে সমান সমান কি আসবে? লাভ, মানে লাভ আসবে। এখন এই লাভটাকে আমরা কি করব? এই লাভের সাথে আমরা ভাগ দিব আয় ভাগ দিব, তারপর গুণ দিব 100। এখন সমান সমান যেটা আসবে সেটা হবে হার। সমান সমান যা আসবে তা আসবে হার। তো এটা হলো আমাদের নিয়ম। আয়ের সাথে ব্যয় বিয়োগ দেওয়ার পরে আসবে লাভ। লাভের সাথে আবার আয়টাকে ভাগ দিব, গুণ 100,
তাহলে আমাদের চলে আসবে কি হার, মুনাফার হার। এটা আসবে আমাদের, আসবে আমাদের মুনাফার হার। তো এভাবে আমরা এই হার বের করে সঠিক হারটা এখানে লিখব। তারপর যদি ইউনিটে কোনো সমস্যা থাকে সমস্যাগুলো উল্লেখ করব। অনেক সময় অবকাঠামোগত সমস্যা থাকে, সহজলভ্য ঋণের অভাবের কারণে ব্যবসা বৃদ্ধি করতে পারে না, পর্যাপ্ত মূলধনের অভাবের কারণে সে প্রচুর পরিমাণে আয় করতে পারে না। তো এই জন্য আমরা এই সমস্যাগুলো এখানে দেখে দিতে পারি। আমার এই ভিডিওটি ভালো লাগলে এটাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও আপডেট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আল্লাহ হাফেজ।